গল্প সাতর্ঙা রংধনু। সূচনা পর্ব। লেখা নুরুন্নাহার অতিথি। রাত পোহালেই ইরামের দ্বিতীয় বিয়ে। বাদ জোহর ঘরোয়াভাবেই বিয়েটা হবে। তাও বাড়িতে আত্মীয় স্বজনের কমতি নেই। ছোট কাজিনরা ছোট করে গায়ে হলুদের অনুষ্ঠান করতে চাইলেও ইরাম বাধা দেয়। তারপর নিজের ঘরে এসে দরজা লাগিয়ে বসে থাকে। প্রথম বিয়ের ডিভোর্সের 7 মাস পর আবার বিয়ে হচ্ছে তার। এই নিয়ে পাড়া প্রতিবেশীদের আলোচনার শেষ নেই। কেন বিয়ে টিকিয়ে রাখতে পারল না, এই নিয়ে 7 মাস যাবৎ আশেপাশের মানুষের কথা চলছে। তাই ইরাম ঘর থেকে বের হতো না। এখন ডিভোর্সের পর বিয়ে, তাও আবার এত তাড়াতাড়ি। তা নিয়ে কথা শুরু হয়েছে। ইরাম না করেছিল, বিয়ে করবে না। কিন্তু তার পরিবার শোনেনি। তাদের একটাই কথা, এত ভালো ছেলে পেয়েছি। অবিবাহিত ছেলে। তোর সব জেনে বিয়েতে রাজি হয়েছে। এই সম্বন্ধটা ইরামের বড় মামা আতাহার রহমান এনেছেন। উনার বন্ধুর ভাইরার ছেলে। ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রভাষক। ইরাম চুপচাপ বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। জলপাই রঙা শাড়ির আঁচল উড়ছে বসন্তের মৃদু বাতাসে। বাতাসে বসন্তের ছাপ হলেও ইরামের মনের মাঝে তিক্ত দীর্ঘ নিঃশ্বাস। তার জীবনে বিয়ে কখনো সুখ নিয়ে আসেনি। প্রথম বিয়েটা করেছিল বাবার অসহায় মুখ দেখে। সেই সংসারে সে কেবল পুতুলের মতো ছিল। পুতুল খেলা শেষ তো ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন দ্বিতীয় বিয়েটাও পরিবারের কথা ভেবে করতে হচ্ছে। নিজের মনে এসব ভেবে দীর্ঘ নিঃশ্বাস ছাড়া কিছু হয় না। ইরাম ভাবে, সে তো এমন ছিল না। সে ছিল উচ্ছল, উচ্ছ্বসিত, মুক্ত পাখি। যে নিজেকে রংধনুর রঙে সাজাত। দুঃখ কি তা সে জানত না। পুরনো দিনগুলো, পুরনো নিজেকে মনে পড়তেই চোখের পাপড়ি ভিজে ওঠে। কপল বেয়ে গড়িয়ে পড়ো নোনা জলধারা। মুছে না সে। সেভাবেই বইতে দেয়। এরাই তো এখন তার সঙ্গী। হঠাৎ দরজায় ক্রমাগত ঠকঠক শব্দে ধ্যান ভাঙে ইরামের। দ্রুত চোখ মুছে দরজার কাছে যায়। দরজা খুলে বাহিরে দাঁড়ানো ব্যক্তিটিকে দেখে ফের দরজা বন্ধ করতে নেয়। ব্যক্তিটি বাধা দেয়। জোর করেই রুমের ভেতর ঢুকে দরজা লাগায়। ইরাম পিছিয়ে গিয়ে ভয় পাওয়া কণ্ঠে বলে ওঠে, রাকিব ভাই, আপনি এই সময় আমার রুমে কেন এসেছেন? রাকিব এগিয়ে এসে ইরামের 2 হাতের বাহু চেপে ধরে। ইরাম আরো ভয় পেয়ে যায়। ছাড়ুন, রাকিব ভাই। আপনি আমার হাত এভাবে ধরেছেন কেন? ছাড়ুন বলছি। ইরামের জোরাজোরিতে রাকিব ওর হাত ছেড়ে দেয়। ইরাম আর পিছিয়ে গিয়ে ওয়ার্ড্রোব ও ড্রেসিং টেবিলের সাথে গিয়ে দাঁড়ায়। কাটকাট স্বরে শুধায়, আমার রুমে কেন এসেছেন? রাকিব বেকুল স্বরে বলে, ইরু পাখি, শোন না। রাকিবকে থামিয়ে দেয় ইরাম। প্লিজ, রাকিব ভাই। এসব ইরু পাখি নামে আমাকে ডাকবেন না। ব্যথিত হয় রাকিব। এমন করে বলছিস কেন? তোকে তো আমি এই নামে ছোটবেলা থেকে ডাকি। তুই বলতি, রাকিব ভাই, আপনার মুখে ইরু পাখি শুনলে আমার ডানা না থাকার আফসোস হয়, ইচ্ছে করে আকাশে উড়ি। আমি বলতাম, আমার মনের আকাশে তুই আজীবন উড়তে পারবি, ইরু পাখি। সেখানে তোর কোনো ডানার প্রয়োজন পড়বে না। তারপর তুই খিলখিল করে হাসতি। ইরাম চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিল। তারপর বলল, সেসব ছোটবেলার কথা। অবুঝ ছিলাম তো। তাই তখন ভালো লাগতো, এখন লাগে না। প্লিজ, আপনার যদি এসবই বলার থাকে তবে রুম থেকে দয়া করে বেরিয়ে যান। রাকিব 2 পা এগোয় ইরামের দিকে। ইরাম সেদিকে আঙুল তাক করে সতর্ক কণ্ঠে বলে, সাবধান, রাকিব ভাই। আর আগাবেন না। আমার থেকে দূরে থাকবেন। যদি কিছু বলার থাকে অতটুকু দূরত্বে থেকে জলদি বলে চলে যান। আপনার সাথে এক রুমে একা থাকাটাও দমবন্ধকর লাগে আমার। রাকিব হুট করেই হাসল। ইরাম একবার সেদিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। আর চায় না সে এই মানুষটার প্রতি কোনো টান অনুভব করতে। পেছনে ছেড়ে যাওয়া সব পেছনেই থাক, সামনে আনলে আবারও একই দুঃখ পোহাতে হবে, যা সে সহ্য করার ক্ষমতা রাখে না। রাকিব ইরামকে মুখ ঘুরিয়ে নিতে দেখে বলল,
ইরু পাখি, তুই তো আমার হাসি খুব পছন্দ করতি। আমি হাসলে হা করে তাকিয়ে থাকতি। চোখ সরাতে পারতি না। ইরামের এবার রাগ হচ্ছে। এতক্ষণ বিরক্তি অনুভব করলেও এখন ইচ্ছে করছে সামনের মানুষটাকে কষিয়ে একটা থাপ্পড় দিক। কিন্তু না, সে তা করবে না। কখনো সে এই মানুষটার গায়ে হাত তোলা তো দূরে থাক, উঁচু স্বরে কথাও বলেনি। ইরাম বলল, পুরনো কাসুন্দি ঘাটার অভ্যাস আপনার আছে, আমার নেই। 3 বছর আগের ইরাম ও আজকের ইরামের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। আর এই পার্থক্যের কারণও আপনি। আজকের ইরাম আর আপনার মধুমাখা কথায় গলে যাবে না। সে জানে, মৌমাছির মধু যেমন মিষ্টি, এর হুলের বিষ ততটাই বেদনাদায়ক। একবার হুলের স্বাদ পাওয়ার পর লোভী ব্যক্তি ছাড়া আবারও মধুর আশায় কেউ যায় না। আমি তো লোভী নই, রাকিব ভাই। তাই আপনার হাসি, কথা কিছুতেই আমার কিছু যায় আসে না। রাকিবের হাসি মিলিয়ে গেল। সে চট করে দ্রুত ইরামের কাছাকাছি এসে ওর 2 হাত নিজের মুঠোবন্দি করে নেয়, আচমকা ইরাম আর সরে যাওয়ার জায়গা পায় না। রাকিবও তার মাঝে মাত্র আধ হাত পরিমাণ ফাঁকা। ভয়ে ইরামের বুক ধড়ফড় করছে। কি করবে বুঝতে পারছে না। চিৎকার করবে কি? চিৎকার করে বাড়ির সবাইকে জড়ো করবে? কিন্তু কেউ কি তাকে বিশ্বাস করবে? যদি তাকে ভুল বুঝে? বড় ফুফি তো তাকে এক বিন্দুও বিশ্বাস করবে না। বরঞ্চ সব দোষ ঢোল পিটিয়ে তার ঘাড়েই চাউর করবে। তার একমাত্র ছেলে যেন সকল দোষ ত্রুটির ঊর্ধ্বে। রাকিব ইরামকে ঘাবড়ে যেতে দেখে ফিচলে হাসল। বলল, তুই এখনো আমার কাছাকাছি এলে ছোট পাখির মতো মেয়ে যাস। মুখ দিয়ে একটা শব্দও বের হয় না। ইরাম ধাক্কা দিয়ে রাকিবকে সরাতে চাইল। কিন্তু এই শক্তপোক্ত শরীরের অধিকারী রাকিবকে কি সে সরাতে পারবে? তাও নিজের শরীরের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে চাইল। অতঃপর উপায় না পেয়ে মাথা নিচু করে রাকিবের হাতে কামড় দিয়ে বসল। রগের উপর কামড় পোড়ায় রাকিব দ্রুতই ইরামকে ছেড়ে দিল। ইরাম সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে দরজার কাছে গিয়ে বলল, আপনি আমার রুম থেকে বের হন। না হলে আমি এবার সত্যি চিৎকার করব, এরপর যা হয় হোক। রাকিব ফের ফিচলে হাসল। তারপর ইরামকে পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে বলে, এই অলিভ রঙের শাড়িতে তোকে দারুণ মানিয়েছে রে। গলায় ও কানে চিকন গোল্ডের চেইন ও দুল। আধখোলা খোপা। বেলি ফুলের কমতি শুধু। আগেও তোকে শাড়িতে দেখলেও আজকে তোকে ভীষণ সুন্দর লাগছে। ইরামের এবার রাগে কান্না পাচ্ছে। এসব কি শুরু করেছে রাকিব ভাই? কি চান আপনি? আর এসব পাগলামি শুরু করেছেন কেন? তোকে চাই তুই আমার হয়ে যা। আমি সব ঠিক করে দিব। কেউ তোকে কিচ্ছুটি বলবে না। সব দোষ আমার। আমি বলবো সবাইকে। রাগে কাঁপতে থাকে ইরাম। এবার তার সহ্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এগিয়ে এলো সে রাকিবের দিকে। রাকিবের চোখে মুখে তৎক্ষণাৎ খুশির আলো ফুটে উঠল যেন। কিন্তু তাকে অবাক করে দিয়ে ঠাস করে চড় মেরে বসল গালে। বলল, রাকিবকে অবাক করে তার গালে থাপ্পড় দিয়ে ইরাম ঘৃণার দৃষ্টিতে চেয়ে আছে, চোখ ফেটে তার ঘৃণার অশ্রু ঝরছে। রাকিব হতবাক হয়ে কিক্ষণ ইরামের দিকে তাকিয়ে রয়। ইরাম চিৎকার করে উঠে এবার। চিৎকার করে বলে, কি ঠিক করবেন? হ্যাঁ? বলতে বলতে সে রাকিবের বাহুতে হাত দিয়ে ধাক্কা দিচ্ছে। বলেন না কেন? কি ঠিক করবেন? পারবেন আমাকে আমার হারিয়ে যাওয়া 3 বছর ফিরিয়ে দিতে? পারবেন? এই 3 বছরে আমি কেমন ছিলাম, তার কোনো আইডিয়া আছে আপনার? কিসের মধ্য দিয়ে সবকিছু সহ্য করেছি জানেন? আমূলে বদলে গেছি আমি। নিজেকে হারিয়ে ফেলেছি। আর আপনি বলেন, আপনি সব ঠিক করে দিবেন। আর কেউ আমাকে কিছু বলবে না। হাহ। দুনিয়াতেই থাকেন? নাকি স্বপ্নের দেশে থাকেন? যে চোখ খুললে দেখবেন সব স্বপ্ন ছিল, সব স্বাভাবিক এখন। আমি যদি জীবনে কাউকে ঘৃণা করি, হৃদয় নিংড়ানো ঘৃণা, সেটা আপনি রাকিব খান। আমার ভালোবাসা যতটা গভীর ছিল, ঘৃণাও ততটা গভীর। আপনি জাস্ট আমার জীবনটা শেষ করে দিয়েছেন।
ইরাম এবার থেমে হাত দিয়ে মুখ ঢেকে মেঝেতে বসে পড়ে হেঁচকি তুলে কাঁদছে সে। ওদিকে দরজায় কয়েকজনের একসাথে ডাক পড়েছে। ইরামের ঘরটা সাউন্ডপ্রুফ হলেও বারান্দার দরজা তার খোলা ছিল। রাকিব স্তব্ধ দাঁড়িয়ে। ইরামের থাপ্পড় ও চিৎকার করে বলা প্রতিটা শব্দ তার কানে বাজছে। এখন তার পায়ের কাছে ইরাম বসে কাঁদছে। রাকিব অসহায় দৃষ্টিতে চেয়ে ক্রন্দনরত ইরামের রক্তিম মুখটা দেখল। অতঃপর বসল ইরামের পাশে। মাফ করে দে না, ইরু পাখি। আমার সেদিনের ভুলের শাস্তি আমি এখনো পাচ্ছি। আম্মু ও পায়েলের কথা শুনে তোকে অবিশ্বাস করাটা ভুল ছিল আমার। তোর থেকে কত দূরে লন্ডনে ছিলাম আমি। দুজনের মধ্যে দূরত্ব ও সময় পার্থক্য যেন বিশাল দেয়ালের মতো হয়ে যাচ্ছিল। পোস্ট গ্রাজুয়েশন, বাবার বিজনেসে দেখাশোনা। ওই সময় পোস্ট গ্র্যাজুয়েশনের লাস্ট সেমিস্টারের ফাইনাল চলছিল। বাবার বিজনেসেরও একটা বড় ডিলও হয়েছিল। তোর সাথে যোগাযোগ একদম বিচ্ছিন্ন বলতে গেলে। তখন ওই ছবিগুলো দেখে আমার মাথা কাজ করছিল না। পায়েল আমাকে বলল, বিশ্বাস না হলে তাকে যে ছবিগুলো দিয়েছে তার সাথে কথা বলতে। আমি তাই করলাম। এই লোক বলল, ছবিগুলো সত্যি। এবং তোরা ওই ট্যুরের বেস্ট কাপল। আমার কাছে তখন কেমন লাগছিল তোকে বলে বুঝাতে পারবো না। আমার ভুল হয়ে গেছিল রে, ইরু পাখি। চোখ মুছে ইরাম রাকিবের দিকে তাকালো। এদিকে দরজার কড়া নাড়ার শব্দ সমান তালে চলছে। পাশের বারান্দা থেকেও এক কাজিন ভাই ডাকছে। ইরাম বলল, রাকিব ভাই, প্রথমটা যদি ভুল হয়ে থাকে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে, তবে দ্বিতীয়টা কি ছিল? আমার এক্স হাজবেন্ডকে কেন সেসব ছবি দিয়েছেন? কেন বলেছেন, আমি বিয়ের আগে একাধিক মানুষের সাথে সম্পর্কে জড়িয়েছি একই সময়ে? এটাও কি ভুল ছিল? আমি তোকে আমার করে নিতে এসব করেছি। তোর স্বামী যে তোকে ভালোবাসে না, আমি জানতাম। তাই। রাকিবের নিজ পক্ষের সাফাই শুনে ইরামের অসহ্য লাগছে। মাঝপথে রাকিবকে থামায় সে। থামুন। আমার স্বামী আমাকে ভালোবাসে না তাই আমার সংসার ভাঙবেন? সে আমাকে ভালোবাসুক আর নাই বাসুক, সেটা আমার ব্যাপার। আপনাকে কে নাক গলাতে বলেছ? আমি বলেছি? আমাকে আপনার কি মনে হয়? পুতুল? একবার ছুঁড়ে ফেলবেন, আবার তুলে নিবেন। সেলফ রেসপেক্ট নেই আমার? ওই দিনের অপমানের পর আপনি আশা করেন, এই 3 বছরে আমি নিজেকে শক্ত করার পর আবার আপনার কাছে ফিরে যাব? না, মিস্টার রাকিব খান। আমি ক্লান্ত এসবে। আপনি দয়া করে এবার আমাকে রেহাই দেন। হাত জোর করে অনুরোধ করছি, আপনি পায়েলের সাথে ভালো থাকেন। আমাকেও থাকতে দেন। তুই ভালো থাকবি আমাকে ছাড়া? এতদিন ভালো ছিলি? রাকিবের প্রশ্নের সরল জবাব দেয় ইরাম। হ্যাঁ, ভালো ছিলাম। তাহলে তোর মধ্যে এত পরিবর্তন কেন? চোখ মুখ শুকনো কেন? কেন তুই হাসিস না? তুই তো গানবাজনা, হৈহুল্লোড়ের খুব ভালোবাসতি, তুই বিয়েতে খুশি না আমি জানি। এজন্য তুই ছেলের ছবিও দেখিসনি। মামা তোকে যার সাথে বিয়ে দিতে চাচ্ছে, রাজি হয়ে গেছিস। ইরাম কোনো জবাব না দিয়ে উঠে দাঁড়ায়। তারপর দরজার কাছে এগিয়ে গিয়ে বলল, আমাকে নিয়ে আপনার না ভাবলেও চলবে। এখন রুম থেকে বের হন, আপনার মা জানতে পারলে সবার সামনে আমাকে আবার অপমান করবেন। ইরাম দরজা খুলে দিল। বাহিরে তার কাজিনরা দাঁড়িয়ে। সাথে ইরামের বড় ভাই ইমনও আছে। সে দরজা খোলামাত্র ইরামের ঘরে ঢুকে রাকিবকে দেখে রাকিবের কলার চেপে ধরে উঠায়। রাগী কণ্ঠে বলে, তুই আমার বোনের ঘরে কি করিস? তোকে না করেছিলাম না? ইরামের ধারে কাছেও যাবি না। তাও তুই ও তোর মা কেন এসেছিস আজকে? আবার ইরামকে কাঁদাতে এসেছিস? রাকিব ইমনের চোখের দিকে চেয়ে নিজের কলার থেকে ইমনের হাত ছাড়িয়ে নেয়। তারপর বলে, খুব চিন্তা তোর বোনকে নিয়ে? তাহলে অন্য জায়গায় বিয়ে দিচ্ছিস কেন? তুইও জানিস, ইরাম আমাকে ভালোবাসে। ওর প্রথম বিয়ে টেকেনি তাতে আমার দোষ দিলেও আসল দোষ তোদের। তোরা ইরামকে বাধ্য করেছিলি বিয়ে করতে।
সেই ছেলে বিয়ের পর তার এক্স গার্লফ্রেন্ডের সাথে আবার নতুন করে সব ঠিক করে নিয়েছিল। তোর বোন ভালো ছিল না, কিন্তু তাতে তোদের একটুও গুরুত্ব নেই। গুরুত্ব দিচ্ছিস শুধু আমার দিকে। এই তোর বোনের প্রতি ভালোবাসা। হা। ইমন কিছু বলবে তার আগেই ইরাম ইমনকে বলে, ভাইয়া, উনাকে এখান থেকে নিয়ে যাও। বড় ফুপি যদি দেখে ফেলে তবে সিন ক্রিয়েট করবে। এসেছে যখন বিয়েটা দেখে যাক। কিন্তু এই লোকটাকে আমার থেকে জাস্ট দূরে রাখো। তুই কোনো চিন্তা করিস না, এর দায়িত্ব আমার। আর মিহু, এলি ইরামের মামাতো বোনেরা, ইরুর সাথে থাক। এই বলে ইমন রাকিবকে নিয়ে বেরিয়ে যায়। মিহু ও এলি ইরামের রুমে ঢোকে। মিহু ওয়েট টিস্যু দিয়ে ইরামের চোখ মুখ মুছিয়ে দিয়ে বলে, নাবিল যদি পাশের রুমের বারান্দায় না যেত, তবে আমরা জানতেও পারতাম না কি হচ্ছে। রাকিব ভাই উন্মাদ হয়ে গেছে একদম। এলি গ্লাসে করো পানি এনে ইরামকে দেয়। আর বলে, আমি তো নাবিলের কথা শুনেই ফারিন ভাবিকে বলেছি রাবেয়া আন্টি পারভিন আন্টির দিকে নজর দিতে। উনারা যেন ভুলেও এদিকে না আসে। ভাগ্যিস পায়েল আসেনি। আসলেই পায়েল যে আসেনি এটা আমাকে বেশ অবাক করেছে। পায়েল রাকিব ভাইকে একা ছাড়ল। পারভিন আন্টি বললেন, পায়েল জানে না যে রাকিব ভাই আসবে, তাই সে ফ্রেন্ডদের সাথে একটা ছোট গেট টুগেদারে চলে গেছে। আসলে রাকিব ভাইয়ের আসার কথা ছিল না। রাবেয়া আন্টি বেরোনোর সময় রাকিব ভাই নাকি হুট করে ড্রাইভারকে যেতে বলে নিজে গাড়িতে উঠে বসেছেন। মিহু ও এলি নিজেদের মধ্যে কথা বলছে। ইরাম বিছানায় গা এলিয়ে বসে চোখ বন্ধ করল। ক্লান্ত লাগছে বেশ। দেহের থেকে মনে তার ক্লান্তি জমেছে। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।